মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। পরীক্ষা তো সময় মিটে যায়, রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয়। সে সময় নানা রকমের গুজব ওঠে, একটার পর একটা ডেট কানে আসে হাওয়ায়, কিন্তু সেসব দিনে রেজাল্ট বেরোয় না। হঠাৎ একদিন অথেন্টিক খবর আসে, কাল রেজাল্ট। মুহূর্তে রক্তচাপ বেড়ে যায়, পেটের ভিতর ভুটভাট হতে শুরু করে। কাঁপা কাঁপা হাতে রেজাল্ট খুলে দেখা যায় এক্সপেকটেশনের কত কাছাকাছি পৌঁছানো গেল। অতনু এক্সপেকটেশনের থেকে খানিকটা বেশি নম্বর পেয়েছে এবার। 433 পাবে নিজেও ভাবতে পারেনি। পরীক্ষা যদিও ভালোই হয়েছিল অতনুর, কিন্তু অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তাই পরীক্ষা ভালো হলেই ভালো নম্বর আসবে এ যেন ভাবতেই পারে না অতনু। তবে ইরার নম্বর এক্সপেকটেশন মতো হয়নি। ইরা ভেবেছিল অ্যাটলিস্ট 90% পেয়েই যাবে, সেখানে মোটে 427। 90% থেকে প্রায় 23 নম্বর ঘাটতি। চোখ ছলছল করছিল ইরার। সেই অবস্থাতেই বাড়ি ফিরল। বাড়ি ফিরে অবশ্য অনেকক্ষণ ধরে কাঁদল ইরা। অন্য সময় হলে অতনু সোজা ইরার বাড়ি চলে আসতো, কিন্তু সৌমিত্রবাবু চলে এসেছেন এখন। এই হচ্ছে সমস্যা। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়ায়, চাইলেও পাশে দাঁড়ানো সম্ভব হয় না। তবে সৌমিত্রবাবু ইরাকে আর বকাঝকা করলেন না। ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জীবন তো অনেক বড় রে মা, এটুকুতে ভেঙে পড়লে হবে? সামনে আরো কত ঝড়ঝাপটা আছে। ওটো ওটো ওট খেয়ে নে। বাবার কথা ইরা কতখানি স্বস্তি পেল জানা নেই, তবে চমকে গেল অনেকটাই। বিছানা ছেড়ে উঠে এসে খাওয়া দাওয়া করে নিল। রেজাল্ট অবধি যা কিছু, তাতে মানসিক পরিশ্রম অনেকটাই, কিন্তু এরপর শুরু দৌড়াদৌড়ি। বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। ইরার বাড়িতে সমস্ত বন্দোবস্ত আছে। ইরা তো বেশ বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করছিল। সমস্যা হলো অতনুর। রোদের মধ্যে এক ক্যাফে থেকে অন্য ক্যাফেতে দৌড়াতে হচ্ছিল, তাতেও শান্তি নেই। সব জায়গায় পাগলের মতো ভিড়। অতনুর অবস্থা আন্দাজ করেই ইরা সৌমিত্রবাবুকে বলল, বাবা একটা আবদার করব, রাখবে? সৌমিত্রবাবুই এবার যেন একটু ভয় পেল। এতদিন মেয়েকে শাসন করে এসেছে, কোনোদিনই কোনো আবদার করেনি ইরা। আজ হঠাৎ কি এমন প্রয়োজন হলো ইরা মুখ ফুটে চাইছে? সৌমিত্রবাবু একবার ভাবল বলবে, আগে শুনি তারপর দেখা যাবে, কিন্তু মন কিছুতেই সায় দিল না। একগাল হেসে তাই বলল, বল বল কি আবদার, সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই রাখব। ইরা আমতা আমতা করে বলল, অতনুর তো বাড়িতে কম্পিউটার নেই, ফর্ম ফিল আপ করতে অনেক ঝঞ্ঝাট হচ্ছে, ওকে এখানে এসে ফর্ম ফিল আপ করতে বলবো? সৌমিত্রবাবু যেন আকাশ থেকে পড়ল। মেয়ের এই সাহস কি তার না থাকায় জন্মেছে, নাকি ফিরে আসার পর স্নেহ থেকে? কোনো সদুত্তর দিলেন না সৌমিত্রবাবু। বেশ খানিকক্ষণ ভেবে ঘাড় নেড়ে বললেন, বেশ তো, ডাক একদিন, অসুবিধা কি? ইরা আনন্দে দৌড়ে দৌড়ে গিয়ে খবর দিল অতনুকে। তবে অতনুকে বাড়িতে ডাকার অর্থ হলো খাল কেটে কুমির আনা। একবার বকতে শুরু করলে ওকে থামানো প্রায় অসম্ভব। সৌমিত্রবাবু ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল, তা বাবা খেয়ে এসেছো? অতনু দাঁত বের করে উত্তর দিল, এ কি স্যার, এসব কি বলছেন? খেয়ে দিয়ে কারোর বাড়িতে যাওয়া উচিত নয়, ওতে গৃহস্থের অকল্যাণ হয়। সৌমিত্রবাবু ঢোক গিলল, তারপর সাহস করে জিজ্ঞেস করল, তা কিসে ফর্ম ফিল আপ করছো, ভেবেছো কিছু? অতনু মুখে হাসি বজায় রেখেই বলল, না স্যার, যখন যে কলেজে খবর পাচ্ছি ফর্ম ভরে দিচ্ছি। ফর্ম নিয়ে ওই কোটেশনটা মনে হয় নেই স্যার। সৌমিত্রবাবু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কোটেশন? কোন কোটেশনের কথা বলছো তুমি? অতনু মুখের হাসি আরেকটু ছড়িয়ে বলল, এমা আমিও ভুলে গেছি, মনে পড়লে বলবো। মুখে অমন বললেও অতনু কিন্তু বুঝে শুনে ফর্ম ফিল আপ করছিল। ইরা বলল, দেখ, তোর তো জেনারেল, সব কলেজেই হয়ে যাবে, আমি যেখানে ভর্তি হব সেখানেই ভর্তি হোস কিন্তু। অতনু সে কথা এক কান দিয়ে ঢোকালো, অন্য কান দিয়ে বের করে দিল। শুধু একবারই বলল,
জেনারেল পড়তে প্রতিদিন কলকাতায় যাওয়া সম্ভব হবে না আমার পক্ষে। আমি কাছে পিঠেই কিছু খুঁজে নিচ্ছি। ফর্ম ইত্যাদি ফিল আপ করার পরে বেরিয়ে যাচ্ছিল অতনু। তার আগে অবশ্য গুনগুন দেবীর দেওয়া এক প্লেট মিষ্টি সাবড়ে দিয়েছিল। বেরোবার সময় দেখল সোফায় বসে চা খাচ্ছেন সৌমিত্রবাবু। তাকে রীতিমতো চমকে দিয়ে বলল, করেছেনটা মনে পড়েছে স্যার? চায়ের কাপ থেকে মুখ তুলে সৌমিত্রবাবু জিজ্ঞেস করলেন, কি বলো? আবার দাঁত বার করে অতনু বলল, ফর্ম ইজ টেম্পোরারি স্যার, ক্লাস ইজ পার্মানেন্ট। তাই আমি ফর্ম নিয়ে আর ভাবছি না, একেবারে ক্লাস নিয়ে ভাবা শুরু করেছি। অতনু চলে যাবার পর শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন সৌমিত্রবাবু। ইরা পাশেই দাঁড়িয়েছিল। মুচকি হেসে জিজ্ঞেস করল, কি হলো বাবা? সৌমিত্রবাবু কপালের ঘাম মুছে ইরার দিকে তাকিয়ে বলল, আমিই ঠিক ছিলাম। ছেলেটা একবারে গাছ বেয়াদবের এক বেয়াদব। ঈশ্বর সবকিছু প্রথমে গুছিয়ে রাখেন। সম্ভাবনার চূড়ান্ত মুহূর্তে মানুষ যখন ভালো কিছু ঘটার অপেক্ষা করে, তখনই তিনি সব ঘেঁটে দেন। তার মতো এমন নিখুঁত অনিষ্টকারী দুনিয়ায় আর দুটো নেই। স্কটিশ চার্চে চান্স পায় ইরা। ওদিকে অতনু স্কটিশ চার্চের ফর্ম ফিল আপই করেনি। শ্রীরামপুর কলেজে ম্যাথস অনার্সের ফর্ম ফিল আপ করেছিল ইরা। সেখানে আবার ওর নামই উঠল না। পরিস্থিতি এমন গ্যাঁড়াকল করে দিল, এক জায়গায় দুজন পড়ার কোনো অপশনই বেঁচে রইল না। প্রেম করতে গেলে বোধহয় পাগল হওয়ার প্রয়োজন আছে। সুস্থ মানুষের দ্বারা ঠিকঠাক প্রেম করা সম্ভব হয় না। প্রেমে আসলে তরঙ্গের প্রয়োজন হয়, উথাল পাথাল তরঙ্গ। একে অন্যের সঙ্গে সেই কোন ছোটবেলা থেকে থাকতে থাকতে ইরা আর অতনু সে তরঙ্গ যেন হারিয়ে ফেলেছিল। এমন ভুল প্রায়শই হয়। পেরিস্থানে একা বসে একদিন সিগারেট টানছিল অতনু। সেই দাড়িওয়ালা পাগল লোকটার সাথে কলেজ শুরু হওয়ার তখনও কয়েক সপ্তাহ বাকি। ছাদে পায়চারি করতে করতে নিজের কক্ষপথ আঁকছিল ইরা। অতনুর কক্ষপথও আন্দাজ করে নিচ্ছিল। সেসব কক্ষপথে তো অনেক ফাঁক। স্বস্তি পেল ইরা। চাইলেই দেখা করা সম্ভব, সে ব্যাপারে কোনো চিন্তাই আর নেই। চিন্তা কেবল একটাই, কলেজে গিয়ে নতুন করে বন্ধু জোগাড় করতে হবে। স্কুলে যতদিন ছিল অতনুর জন্যে নিশ্চিন্ত ছিল। অতনু থাকলে বাড়তি কারোর কথা ভাবতে হয় না ওকে। কিন্তু স্কটিশ চার্চ কলকাতার কলেজ, সেখানে শহরের ছেলেমেয়েরা আসবে। তাদের কত রকমের কায়দা, এসব ভিড়ে একা হয়ে যাবে না তো? অতনুর ওপর ভীষণ রাগ হলো ইরার। কেবল জেদের বশে শহরে এলো না। একসাথে এলে কি বা ক্ষতি হতো ওর? পায়ে ঘুরে বেড়াতো কলকাতা, কত জায়গা আছে সেখানে ঘোরার। কার সঙ্গে ঘুরবে ইরা? গুনগুন দেবীর ডাকে নিচে নেমে এলো ইরা। গুনগুন দেবী চা ছেঁকে কাপে ঢালছিল। ইরা হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা মা, কলেজে গিয়ে নতুন বন্ধু পেয়ে অতনু আমায় ভুলে যাবে না তো? প্রশ্ন শুনে গুনগুন দেবীর হাত খানিকটা কেঁপে গেল। তাও নিজেকে সাধ্যমতো সামলে নিয়ে বলল, ধুর বোকা মেয়ে, ভুলতে কি পারে? তোরা কি এখনো সেই বাচ্চা আছিস নাকি? যে যতই বড় হয়ে যাক, বড় হওয়ার সার্টিফিকেট পাওয়া যায় কলেজ গেলে। সেই হিসেবে অতনু আর ইরা নিজেদের এখন বড় বলতেই পারে। সৌমিত্রবাবু নিজে গিয়ে ইরাকে একটা স্মার্টফোন কিনে দিল। কলকাতায় যাতায়াত করবে মেয়ে, যোগাযোগের জন্য এটুকু দরকার। অতনুর বাবার পক্ষে ব্যাপারটা চাপের হলেও আর কোনো উপায় ছিল না। সেও ছেলেকে একটা ফোন কিনে দিল। পড়াশোনার সবকিছু তো আস্তে আস্তে ফোনেই চলে আসছে। না কিনে দিলে ছেলেই শেষকালে পিছিয়ে পড়বে। কোনো বাবা মাই সেটা চায় না। অতনুর কলেজ গঙ্গার একেবারে পাশেই। সেখানে পাশাপাশি অনেক ঘাট। কলেজে গিয়েই অতনু কলেজে না গিয়ে কি কি করা যায় সেটা দেখে নিল। ফার্স্ট ক্লাসে তেমন কিছু হলো না। একজন গম্ভীর প্রফেসর এসে কি সব বলে গেল। প্রফেসরের নাম অবধি খেয়াল করেনি অতনু। ও আসলে পাশে বসে থাকা ছেলেটার নাম খেয়াল করার চেষ্টা করছিল, অর্ক ঘোষ। জিজ্ঞেস করে জানতে পারল অর্কর বাড়ি শ্রীরামপুরেই। অর্ক বেশ হাসি খুশি মিশুকে ছেলে। মাঝে মধ্যে চশমা নাকের কাছে চলে আসে, বুঝতে পারলে তুলে নেয়।
না হলে চশমার ওপর দিয়েই দেখে অর্ক। অতনু শ্রীরামপুরের কিছু চেনে না জানতে পেরে লোকাল গাইডের কাজ নিজের কাঁধেই নিল। পরের ক্লাসের মাঝে 2 ঘন্টার গ্যাপ। অর্ক নিজে থেকেই বলল, চয় আশপাশটা ঘুরে দেখি আনি তোকে। পাশাপাশি সবকটা ঘাটের দিকে আঙুল দেখিয়ে অর্ক বলল, এ দেখ ভাই, কলেজ ঘাট। অতনু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, সবগুলোই? ঘাড় নেড়ে হ্যাঁ বলল অর্ক। তারপর অতনুকে টেনে নিয়ে গেল একটা চায়ের দোকানে। টালির চাল দিয়ে ছাওয়া দেওয়া একটা চায়ের দোকান, তবে সেখানে ভালো রকম ভিড় লেগে আছে। অর্ক নিজে থেকেই দোকানের লোকটাকে বলে, 2টো লেবু চা দিও তো, আর 2টো সিগারেট দাও। নাও এই 22 টাকা, এবার থেকে রেগুলার আসবো। লোকটা অর্কর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কলেজে ভর্তি হলে নাকি? হাসল অর্ক। দোকানেরই একধারে বসার জায়গা। অতনু আর অর্ক দুজনেই বসলো সেখানে। অর্ক লোকটার দিকে তাকিয়ে বলল, এখানে যত চায়ের দোকান আছে সব ঢুকছে। এই লোকটাকে দেখেছিস তো? এ হচ্ছে বেতাজ বাদশা, এর নাম হচ্ছে নেগুদা। এবার ওর বাবা কেন ওর নাম মেঘ রেখেছিল জিজ্ঞেস করিস না, ও নিজেও জানে না। যাই হোক, তুই সিগারেট খাস তো? জিজ্ঞেস না করেই বলে দিলাম। অতনু এবার অল্প হেসে বলল, যদি না খাই তাহলে আর কি হবে? অর্ক নির্বিকারভাবে বলল, একটা এখন খাবো, একটা রেখে দেবো, আবার কি? কিছুক্ষণের মধ্যেই লেবু চা চলে এলো। জল জিরাও দেওয়া রয়েছে তাতে। শুরুত করে একখানা চুমুক দিল অতনু। প্রাণটা যেন জুড়িয়ে গেল। তখনই ঠিক করে নিল দিনে অন্ততপক্ষে একবার এখানে আসবেই। চা খেয়ে প্রাণের সুখে সিগারেট টানতে শুরু করলো অতনু। অর্ক বাধা দিয়ে বলল, আহা, এইখানেই সিগারেট ধরিয়ে ফেললি? আচ্ছা ঠিক আছে, আমি আর ধরাচ্ছি না, তোর থেকে কাউন্টার মারবো। ভেতরে তো আরো সারপ্রাইজ ওয়েট করছে, সেখানে গিয়ে তাহলে কি করবি? বিশুদ্ধ বাতাস, মন ভরবে না ওতে। অতনু ছেলেটার প্রতি বিরক্ত হবে কিনা বুঝতে পারছিল না। ছেলেটা মাত্র অতিরিক্ত বকে, কিন্তু ভীষণ হেল্পফুলও। হেল্পফুল বলা যায় না এখনো, তবে হার্মফুল যে নয় তা নিশ্চিত। একটা সিগারেট শেষ করে ওরা উল্টো দিকের গেট দিয়ে ঢুকলো। অতনু জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কিসের গেট? অর্ক ফ্যাক করে হেসে বলল, কেন লোহার গেট? আরে হ্যাঁ, রেগে গেলি নাকি? এটা হলো গিয়ে ওই জলকলের গেট। আয় আয় আয়, এদিকে আয়, ঘুরিয়ে দেখাচ্ছি। গেট পেরিয়ে খানিকটা এগোতেই সব পুরনো বাড়ি ঘর এসে পড়ল। অর্ক বেশ কায়দা করেই বলল, শ্রীরামপুর কলেজ প্রথমে এখানেই প্রতিষ্ঠিত হয়েছে, সে প্রায় 200 বছর আগে। তারপর তো সরে গিয়ে ওখানে হয়েছে। অতনু আরেকটু এগিয়ে গিয়ে দেখল অনেকগুলো বাঁধানো পুকুর কাটা, কিন্তু আকারে বেশ ছোট ছোট, মাঝে আবার যাতায়াতের রাস্তা। সেখানে বসলো দুজন। অর্ক বলল, তাহলে এবার আরেকটা সিগারেট জ্বালাই। এই জায়গাটা বুঝলি, আহা, যতবার আসি ততবার যেন আমার নেশা লেগে যায়। জায়গাটা ভালো, কিন্তু এমন আহা উহু করার মতো কি আছে বুঝলো না অতনু। অবশ্য নিজের এলাকার জায়গার প্রতি সবারই এরকম ভালো লাগা থাকে। দূরে কিছুজন ছেলেকে দেখলো এগোতে এগোতে জঙ্গলে ঢুকে গেল। সেদিকে তাকিয়ে অতনু জিজ্ঞেস করলো, এই ওরা কোথায় যাচ্ছে? অর্ক হেসে বলল, হ্যাঁ ঠিক আছে, ওখানে একটা, উঠে আয় উঠে এদিকে দেখাচ্ছি। তারপর খানিকটা এগিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে দেখালো অনেকগুলো বড় বড় পাইপ পাশাপাশি রাখা আছে। সেগুলো আঙুল দিয়ে দেখিয়ে অর্ক বলল, এসব পাইপে বসে এখন ছিলিম টানবে। এই তোর ওসব নেশা আছে নাকি রে? যদি থাকে বলতে পারিস, কয়েকটা টানের বন্দোবস্ত করে দেবো। অতনু বেশ সজোরে ঘাড় নাড়িয়ে বলল, না না, আমার ওসব নেশা নেই। অতনুর ভাবভঙ্গি দেখে হাসলো অর্ক। ওর দিকে তাকিয়ে বলল, আরে আরে ঠিক আছে, থাকলেও দোষের কিছু নয়, আর না থাকলেও কেউ ধরে বেঁধে খাইয়ে দেবে না, ক্যাশ থাক, চাপ নিস না। অতনুকে তারপর এদিক সেদিক আরো ঘোরালো খানিকক্ষণ। কি একটা প্যাগোডা আছে ওখানে, সেটাও দেখালো। ইতিহাসের অনেক লম্বা চওড়া ভাষণও দিল অর্ক, কিন্তু আসল কথা বুঝে গেছে অতনু এর মধ্যেই। জলকল হলো এই কলেজের নেশার ঠেক। নামকে বাঁচতে আরও একখানা ক্লাস হলো সেদিন, তারপরেই ছুটি হয়ে গেল অতনুর। কলেজ থেকে বেরিয়ে স্টেশনে এসে একখানা ফোন করলো ইরাকে। কেউ ফোন ধরল না, কেটেও দিল না। বেজে বেজে ফোনটা এমনি কেটে গেল। ইরার আসলে প্রথম দিনে এটা সেমিনার পড়ে গেছে। এই যে এতজন নতুন ছাত্রছাত্রী এসেছে, সবাইকে কলেজের তরফ থেকে বরণ করে নেবার অনুষ্ঠান। নতুনদের মধ্যে কে কি পারে সেসবও জিজ্ঞেস করা হচ্ছিল।
ইরা কিছু বলবে নাকি বলবে না ভেবে শেষমেশ বলেছে, আমি আবৃত্তি করব, নাম ইরা দাস। কিন্তু এ তো আর স্কুলের ব্যাপার নয়, এখানে ছাত্র সংখ্যা যেমন বেশি, প্রতিভাও তত বেশি। ইরার যে কখন আবৃত্তির ডাক আসবে আয়োজকেরা অবধি বুঝতে পারছিল না। এদিকে ইরা নেট খুলে কবিতা মুখস্থ করছিল। বেশি সময় পাওয়ার সমস্যাও অনেক, কবিতা মুখস্থ হওয়ার চেয়ে গুলিয়ে যায় বেশি। ইরার একটা মেয়ের সাথে ভাব জমেছে একটু, ম্যাথ অনার্সেরই, সুপ্রিয়া খাঁড়া, বাড়ি শেওড়াফুলি। তার দুঃখের জায়গাও একই, শ্রীরামপুর কলেজে অল্পের জন্য চান্স পায়নি। দুজন মিলে তাই প্রার্থনা করছিল শ্রীরামপুর কলেজ থেকে যদি বেশ কয়েকজন ছেড়ে যায় তাহলেই ওদের ডাক আসবে, আর ডাক এলে ইরা দুবার ভাববে না, তল্পি তল্পা গুছিয়ে দৌড়বে শ্রীরামপুর কলেজে। ওখানে তো অতনু আছে। অতনু প্রথম দিন কলেজে গিয়ে কতটা ক্যাবলামি করেছে দেখতে ইচ্ছে করছিল ইরার। ইরার সব থেকে চিন্তার বিষয় অন্য জায়গায়। অতনু ঝামেলা পাকাতে ওস্তাদ, কিন্তু মেটাতে পারে না। যেখানে যায় মার খেয়ে ফিরে আসে। কলেজে গিয়ে প্রথম দিনে মার খাবে না তো। ইরার ডাক এলো আবৃত্তির জন্য। ইরা মঞ্চে উঠে তাকালো দর্শকের দিকে। পিলপিল করছে লোক, এবং তারা নিজেদের কাজেই ব্যস্ত। ওর আবৃত্তি শোনার মতো ধৈর্য কারোরই আর ছিল না। তবুও সবাইকে নমস্কার করে ইরা শুরু করল, শ্রীজাতর রঞ্জিনীকে লেখা আমার চিঠি। ইরার গলা এতটাই মায়া জড়ানো, মাইকের আওয়াজে গোটা হল শান্ত হয়ে গেল। ইরা আস্তে আস্তে কবিতার শেষে এসে পৌঁছালো। এই কবিতার শেষ লাইনেই সমস্ত ধাক্কা রয়েছে। তার আগে সামান্য থেমে বলল, ঢপের আকাশ, সূর্য, তারা, স্বপ্নগুলো বাস্তুহারা, এবার থেকে নৌকো বুঝে পাল তুলো। আজ এইটুকুই, সামলে থেকো, আমায় ছাড়াই বাঁচতে শেখো, আদর নিও, ইতি তোমার ফালতু লোক। হাততালিতে ভরে গেল কনফারেন্স রুম। অনেকগুলো চোখ স্থির হয়ে আছে ইরার উপরে। ইরার খুব আনন্দ হচ্ছিল। অল্প সময় পরেই সেমিনার শেষ হয়ে যায়। বাইরে বেরিয়ে ফোন খোলে ইরা। এতক্ষণ ফোন সাইলেন্ট ছিল। ফোন খুলতেই দেখে 3খানা মিসড কল, দুটো অতনুর আর একটা সৌমিত্রবাবুর। সৌমিত্রবাবুকে ফোন করে ইরা জানায়, বাবা এইমাত্র বেরোলাম, আজ ক্লাস হয়নি, বাড়ি আসছি। কিন্তু অতনুকে ফোনে পায় না। অনেকবার বেজে বেজে ফোন কেটে যায়। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বাসের জন্য অপেক্ষা করতে থাকে ইরা। পাশে সুপ্রিয়া অনবরত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যায়। ইরার সেসব কথা কানেও ঢোকে না। মাথার মধ্যে হাজার একটা দুশ্চিন্তা ঘুরতে থাকে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।